আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অধ্যায় 2 এর যে এমসিকিউ সাজেশন রয়েছে টাইপ 7 সেগুলো সমাধান করব। তো চলো ক্লাসে শুরু করে ফেলি। প্রথম প্রশ্ন দেখো, সরল টিস্যু কত প্রকার? 6, 5, 4, 3। সরল টিস্যু হচ্ছে 3 প্রকার। সরল টিস্যু কোনগুলো? যে টিস্যুগুলো হচ্ছে আকার আকৃতি গঠনগতভাবে এবং কাজ হচ্ছে মানে একই রকম হয়, মানে দেখতে হচ্ছে সরল হবে, একই রকম আকার আকৃতি থাকবে যে টিস্যুগুলো, সেগুলো হচ্ছে সরল টিস্যু। তারপরে প্রশ্ন হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য পাতা প্রাচীরযুক্ত, আন্তঃকোষীয় ফাঁক থাকে, স্টোন সেল থাকে। তো প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে অবশ্যই পাতা প্রাচীরযুক্ত থাকবে, কিন্তু আন্তঃকোষীয় ফাঁক থাকবে, কিন্তু স্টোন সেল থাকে না, কারণ আমরা জানি স্টোন সেল কোথায় থাকে? স্ক্লেরেনকাইমা টিস্যুতে থাকবে। তার আমার অ্যান্সার কিন্তু 1 এবং 2 হবে। পরের প্রশ্ন হলো প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনটা? জীবিত, সমবেশীয়, পুরু প্রাচীরযুক্ত, ফাঁকা নেই, প্রোটোপ্লাজম পূর্ণ নিউক্লিয়াসবিহীন, লিগনিনযুক্ত, খাটো। ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমরা একটু চিন্তা করি অ্যান্সারটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? প্রথমত, যদি প্রোটোপ্লাজম পূর্ণ হয় তাহলে সেটা কিন্তু মানে নিউক্লিয়াসবিহীন হবে না। প্রোটোপ্লাজম পূর্ণ মানে সেটা অবশ্যই একটা কোষ। তো কোষের ক্ষেত্রে যেহেতু এটা সবাই একটা কোষ, তার মানে নিউক্লিয়াস অবশ্যই থাকবে। তার মানে কি এটা বাদ। তারপর লিগনিনযুক্ত হলে কখনোই খাটো হয় না। এখন আরেকটা বিষয় আসি যে তারা হচ্ছে জীবিত, কারণ তাদের মধ্যে প্রোটোপ্লাজম থাকবে এবং তারা সমবয়সীয়। কেন? কারণ আমরা যদি ছবিটা চিন্তা করি তাহলে দেখবা আকার আকৃতি গঠনগতভাবে তারা সেম এবং তাদের মধ্যে সমান ব্যাস রয়েছে, কারণ দেখা যায় কি কোষগুলো এরকম করে গোলাকার আকৃতির। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রশ্ন হলো নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ ঘটে? তার মানে এই যে সরল টিস্যু যেগুলো আছে, যেমন হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তারপরে হচ্ছে জটিল টিস্যু, তাছাড়া জটিল টিস্যু যেগুলো আছে, কোনগুলোর ক্ষেত্রে সালোক সংশ্লেষণ ঘটবে? আমরা জানি পাতার নিচে রয়েছে পাতায় রয়েছে প্যারেনকাইমা, তার মানে প্যারেনকাইমা টিস্যুতে অবশ্যই সালোক সংশ্লেষণ ঘটবে। আর জাইলেম ফ্লোয়েম এখানে জটিল টিস্যু, স্ক্লেরেনকাইমাতে সালোক সংশ্লেষণ হবে না। এর পরের প্রশ্ন হলো জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অ্যান্সার কি? কোলেনকাইমা, অ্যানকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি ক্লোরেনকাইমা হবে? এটার উত্তর হচ্ছে অ্যারেনকাইমা হবে। এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্যও আসে। ঠিক আছে, তাহলে জলজ উদ্ভিদের যেমন হচ্ছে শাপলা, পদ্ম, কচুরিপানা, এদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। কোনটিতে অ্যারেনকাইমা পাওয়া যায়? একটু আগে আমরা পড়লাম যে প্যারেনকাইমা কোষগুলোতে অ্যারেনকাইমা পাওয়া যায়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি প্যারেনকাইমা হবে। তাহলে বাকি যে 3টে অপশন আছে আমরা আর তাকাবোই না, কারণ আমার লেখাই আছে প্যারেনকাইমা। এরপরে প্রশ্ন হলো কোনটির কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়? প্যারেনকাইমা, কোলেনকাইমা, ক্লোরেনকাইমা, আরেকটা হচ্ছে ফ্লোরেনকাইমা, আরেকটা হচ্ছে কি ক্লোরেনকাইমা। কোন টিস্যুতে হবে? কোলেনকাইমার টিস্যুতে সেলুলোজ এবং পেকটিন জমা হয়, যেহেতু 2 ধরনের উপাদান জমা হচ্ছে তাই সেটা দেখতে পুরু হবে। যদি শুধু সেলুলোজ থাকতো তাহলে কিন্তু পুরু হতো না। এরপরে প্রশ্নটা হচ্ছে কোন টিস্যু দণ্ডকলস গাছের দৃঢ়তা প্রদান করে? অথবা এটাকে ভিন্নভাবে বলতে পারি, দণ্ডকলসের কাণ্ডে কোন টিস্যু পাওয়া যায়? অথবা কোন টিস্যুর কোষ প্রান্ত চৌকোনাকার? ব্যাপারটা হচ্ছে লাউ গাছ এবং দণ্ডকলস গাছ এগুলো হচ্ছে খুব একটা মানে কাণ্ডটা খুব শক্ত থাকে না। তো এদের গাছের দৃঢ়তা প্রদান করার জন্য এক ধরনের টিস্যু থাকে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে কোলেনকাইমা। ঠিক আছে, তোমরা দেখবা তোমাদের বইতে দেওয়া আছে এই কোলেনকাইমা টিস্যু গাছের দৃঢ়তা প্রদান করে, যেমন লাউ এবং দণ্ডকলস। তো দণ্ডকলস এবং লাউ এই উদাহরণটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যদি কোলেনকাইমার ছবি দেখি তাহলে দেখবো এই কোষগুলো একটু চৌকোনাকার। চৌকোনাকার মানে হচ্ছে একটু চোখা বা মাথাটা হচ্ছে একটু মানে এরকম চারদিকে মানে একটু মানে কোণাকার হবে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা খেয়াল করো, লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটা? এই আগের প্রশ্নটার মতোই সেম প্রশ্ন, আমি উদাহরণও বলে দিয়েছি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, ফাইবার নাকি স্ক্লেরাইড? অ্যান্সার হচ্ছে গিয়ে কোলেনকাইমা। কোলেনকাইমা যে টিস্যুটা আছে সেটা লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করবে। এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির যে অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? এই যে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে এখানে ছবিটাতে এটা হচ্ছে পাতার শিরা, আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি পত্রবৃন্ত। তাহলে পাতার শিরা এবং পত্রবৃন্তে কোন টিস্যু দৃঢ়তা প্রদান করছে বা কোন টিস্যু থাকছে? ঠিক আছে, এখানে কোন টিস্যু রয়েছে? এখানে কোলেনকাইমা টিস্যু রয়েছে। তাহলে কোলেনকাইমা টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? উত্তর হচ্ছে গিয়ে আমরা একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে কি লাউ এবং দণ্ডকলস। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লাউ বা দণ্ডকলসের কথা বলে নাই। এখন আমরা একটু চিন্তা করি, তোমরা সুপারি গাছ দেখছো, সুপারি গাছ হচ্ছে গিয়ে কাণ্ডটা কিন্তু শক্ত থাকে। আখ গাছ দেখছো, আখের কাণ্ডও কিন্তু শক্ত থাকে।
আবার ভুট্টার ক্ষেত্রেও কিন্তু সেটা শক্ত থাকে, কিন্তু কুমড়া গাছ যেটা সেটা কিন্তু কাণ্ডটা শক্ত থাকে না অন্যান্য গাছের মতো। সেই সকল গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করবে কে? এই কোলেনকাইমা টিস্যু। তার মানে আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে এইখানে পত্রবৃন্তে কোন টিস্যুটা থাকে এবং ওই টিস্যুটা কোন উদ্ভিদকাণ্ডে দৃঢ়তা প্রদান করে। তার মানে এখানে আমার দুইটা প্রশ্ন মাথায় রেখে অ্যান্সারটা করতে হবে। এরপরে প্রশ্নটা হচ্ছে জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য হলো, মানে কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীর অসমভাবে পুরু, আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত, কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন নির্মিত। তাহলে কোনটা সঠিক হবে? কোলেনকাইমা টিস্যুর ক্ষেত্রে সেলুলোজ এবং পেকটিন থাকে, তাহলে অবশ্যই 3 নাম্বারটা হবে। এবং কোষ প্রাচীর তাদের অসমভাবে পুরু থাকে, কারণ সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে তাদের মধ্যে অসমভাবে পুরুত্ব সৃষ্টি হয়। তাহলে অ্যান্সার 1 এবং 3। এরপরে প্রশ্নটা খেয়াল করো, এখানে আবারও দুটো ছবি দেওয়া আছে। এখানে দেখো, এখানে পাতার শিরাতে চিহ্নিত করেছে, মানে পাতার শিরাটাকে পি দিয়ে চিহ্নিত করা হচ্ছে। তাহলে পি অংশে প্রাপ্ত টিস্যু প্রধান গাছ, তাহলে একটু বললাম না পাতার শিরা এবং পত্রবৃন্তে কোলেনকাইমা টিস্যু পাওয়া যায়। তাহলে কোলেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি? খাদ্য পরিবহন করা, খাদ্য সঞ্চয় করা, দৃঢ়তা প্রদান করা, নাকি দেহ গঠন করা? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে দৃঢ়তা প্রদান করা হবে, কারণ আমরা জানি এই কোলেনকাইমা টিস্যু লাউ এবং দণ্ডকলসের কাণ্ডে, তাছাড়া যে সকল কাণ্ড নরম থাকে যেমন কুমড়া, এই সকল কাণ্ডে দৃঢ়তা প্রদান করে থাকে। এরপরের প্রশ্নটা হচ্ছে পিতে প্রাপ্ত টিস্যু অর্থাৎ কোলেনকাইমা টিস্যু এবং কিউ টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আমরা গোল গোল যে টিস্যুটা দেখতে পাচ্ছি, এখানে টিস্যুটা দেখলে বুঝতে পারবো এটা কিন্তু সমব্যাসীয়, মানে সমান দিকে সমান ব্যাস রয়েছে, সব দিকে সমান ব্যাস রয়েছে। তাহলে এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। তাহলে পিতে প্রাপ্ত টিস্যু এবং কিউ টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য এই দুটোই প্যারেনকাইমা টিস্যু। আচ্ছা, আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, পেকটিন জমা হয়ে কোষ প্রাচীর পুরু হয়। তাহলে অবশ্যই প্যারেনকাইমা জাতীয় কোষ, এটা আমরা জানি, কারণ প্যারেনকাইমা নিজেও তো প্যারেনকাইমা, আর কোলেনকাইমাও হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। তাছাড়া তাদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে এবং পেকটিন জমা হয়ে কোষ প্রাচীর কি হয়? পুরু হয়। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? 1, 2, 3। এরপরে প্রশ্নটা খেয়াল করো, নিচের কোনটার উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানি ও খনিজ লবণ পরিবহন করা মূল কাজ? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, নাকি হচ্ছে কি অ্যারেনকাইমা? আচ্ছা, উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা কার কাজ বলতো? কোলেনকাইমা টিস্যুর কাজ। কিন্তু এখানে বলেছে যে পানি এবং খনিজ লবণ উভয় পরিবহন করা মূল কাজ কার? উত্তর হবে তখন স্ক্লেরেনকাইমা। যখন দুইটা অপশন দুইটা কাজ দিবে একসাথে, তাহলে আমার উত্তর হয়ে যাবে স্ক্লেরেনকাইমা। কিন্তু যদি তোমাকে বলতো উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা কার কাজ, তাহলে আমরা কোলেনকাইমা দিতে পারতাম। এরপরে প্রশ্নটা হচ্ছে কোনটিকে স্টোন সেল বলা হয়? উড প্যারেনকাইমা, ট্রাকিড, নাকি ভেসেল, নাকি স্ক্লেরাইড? আমরা জানি স্টোন সেল বলা হয় স্ক্লেরাইডকে। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার দুইটা অংশ থাকে স্ক্লেরেনকাইমা টিস্যুর ক্ষেত্রে, ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। তো স্ক্লেরাইড যেটা আছে সেটাকে স্টোন সেল বলা হচ্ছে। কোন উদ্ভিদের বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়? আচ্ছা, ধান, গম, জব, নাকি ছোলা? আচ্ছা, কোন উদ্ভিদের বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যাবে? আমরা একটু যদি আমরা যদি বইতে দেখি, তাহলে বইতে কি বলেছে? বইতে দেখো, এই উদাহরণটা আন্ডারলাইন করে ফেলবা। নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল, বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। তাহলে আমরা নগ্নবীজ উদ্ভিদের উদাহরণটা লিখে ফেলবো। পাইনাস, তারপরে হচ্ছে সাইকাস, এগুলো হচ্ছে উদ্ভিদের নাম। এগুলো কিন্তু বৈজ্ঞানিক নাম, তো অবশ্যই এটা নিচে আন্ডারলাইন করতে হবে যদি হাতে লিখি। পাইনাস, সাইকাস, এগুলো হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। এবং নগ্নবীজ উদ্ভিদের ফল, নগ্নবীজ উদ্ভিদের বীজত্বকে এই স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। আর তারপরে আছে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনগুলা? সোজা ভাষায় হচ্ছে যেগুলো যে আম, জাম, কাঁঠাল যেগুলো আমরা বলি, সেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে এখানে বাকি যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কোন উদ্ভিদ? এই যে ধান, গম আর জব, এই তিনটার কথা যদি আমি বলি, তাহলে এই তিনটাকে আমরা বলি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। ধান, গম, জব, তারপরে হচ্ছে মনে করো যে নারিকেল, সুপারি, এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে এখানে আমার দ্বিবীজপত্রী উদ্ভিদ খুঁজতে হবে। দ্বিবীজপত্রী উদ্ভিদ এখানে কে আছে? ছোলা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ছোলা হবে। এটা সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন। অবশ্যই এভাবে করে কিন্তু প্রশ্ন দিতে পারে। আমরা যখন এই ধরনের পড়া পড়বো বা এই ধরনের লাইন দাগাবো, এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা মানে উদাহরণটা লিখে রাখতে হবে। যে এখানে দ্বিবীজপত্রী, এখানে লিখে রাখো আম, জাম। যেহেতু ছোলা একবার বোর্ড পরীক্ষায় আসে, তাহলে আমরা এখানে ছোলা লিখবো। এরপরে নিচের কোনটিতে স্টোন সেল বিদ্যমান? স্টোন সেল মানে হচ্ছে স্ক্লেরাইড বিদ্যমান কোনটাতে? তাল, বাঁশ, সঙ্গী কোষ, নাকি উড ফাইবার?
ঠিক আছে। এখন দেখো এখানে যে সঙ্গী কোষ এটা হচ্ছে কি ফ্লোয়েমকে নির্দেশ করছে, তাল এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, বাঁশ হচ্ছে বাঁশও একবীজপত্রী উদ্ভিদ হবে, এর দ্বিবীজপত্রী উদ্ভিদ হবে না। তাহলে আমার বাকি থাকে কি উড ফাইবার। উড ফাইবার হচ্ছে এই উড ফাইবারই স্টোন সেল বিদ্যমান থাকে। কিভাবে? যেহেতু স্টোন সেল বা স্কোয়ার এটা হচ্ছে কি একটু ফাইবার, মানে উড ফাইবার যেটা স্টোন সেল মানে হচ্ছে এটা স্ক্লেরাইটকে বোঝাচ্ছে। এখানে আমরা যে বাঁশ এবং তালের উদাহরণ দেখতে পাচ্ছি এরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা সঙ্গী কোষ সেটা হচ্ছে জটিল টিস্যু। এখন সঙ্গী কোষ হচ্ছে ফ্লোয়েমের মধ্যে পড়ছে, ফ্লোয়েমের মধ্যে পড়ছে জটিল টিস্যু। তাহলে এই সঙ্গী কোষ ফ্লোয়েমের মধ্যে পড়ছে। আর উড ফাইবার বলতে কাকে বোঝানো হয়? জাইলেম ফাইবারকে বোঝানো হয়। ভালো করে খেয়াল করো, এইটা উড ফাইবার যেটা সেটা জাইলেম ফাইবারকে বোঝাচ্ছে। তো জাইলেম ফাইবার কিন্তু জাইলেমের মধ্যে রয়েছে, আর সঙ্গী কোষ এটা ফ্লোয়েমের মধ্যে। আমি তো জটিল টিস্যু বাদ দিয়ে আমি এখানে লিখি হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু, তাহলে আরো ভালো করে মানে আরো তোমরা হচ্ছে ইজিলি বুঝতে পারবা। এটা হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে। এটা হচ্ছে কি ফ্লোয়েম টিস্যু, আর জাইলেম ফাইবার হচ্ছে কি উড ফাইবার। তাহলে উড ফাইবার বা স্টোন সেল হচ্ছে ফ্লোয়েম টিস্যুতে থাকবে না, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে স্টোন সেল থাকে কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের যে বীজত্বক, তারপরে হচ্ছে ফল, এগুলোতে থাকে। আচ্ছা, এখন আসি একবীজপত্রী উদ্ভিদে কি স্ক্লেরাইট বা স্টোন সেল থাকবে? থাকবে না। তাহলে এই দুটো অপশন প্রথমেই বাদ। তারপরে হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ মানে হচ্ছে কি ফ্লোয়েমের ক্ষেত্রে কখনোই স্টোন সেলটা এভাবে থাকবে না, ফ্লোয়েমের ক্ষেত্রে স্টোন সেলটা নাই। এরপরে উড ফাইবারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে উড ফাইবারের উদাহরণগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। উড ফাইবারের উদাহরণ কি বলতো? একটু যাবা হচ্ছে জাইলেম ফাইবারের মধ্যে, জাইলেম ফাইবার যেটা সেটাই হচ্ছে উড ফাইবার। এটার উদাহরণ হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। তার মানে কি দ্বিবীজপত্রী উদ্ভিদে অবশ্যই উড ফাইবার থাকবে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদে যদি উড ফাইবার থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোতে যদি উড ফাইবার থাকে, তার মানে কি দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজত্বকে ফলেও কিন্তু আমার থাকবে হচ্ছে স্টোন সেল বা স্ক্লেরাইট। এই জন্য নিচের কোনটাতে স্টোন সেল বিদ্যমান, এটা উত্তর কি হবে? উড ফাইবার হবে। এটা রাজশাহী বোর্ড 2021 সালের প্রশ্ন। যারা এই প্রশ্নটা বুঝো নাই, আশা করি এখন বুঝতে পারবা কিভাবে এই প্রশ্নটা একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি তোমাদের এখানে মনে করো উড ফাইবারের জায়গায় কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দিত, তাহলে কিন্তু স্টোন সেলের উদাহরণটা মানে স্টোন সেল বিদ্যমান কোথায় সেটা উত্তর কিন্তু সে দ্বিবীজপত্রী উদ্ভিদের হতো। এরপরে প্রশ্নটা খেয়াল করো কি বলেছি, স্ক্লেরেনকাইমা ফাইবার অন্তর্গত, মানে স্ক্লেরেনকাইমা যে ফাইবারটা আছে সেটা কোথায় কোথায় পাওয়া যায়? পাটের আঁশ, কাষ্ঠতন্তু, সারফেস ফাইবার। পাটের আঁশ মানে হচ্ছে গিয়ে বাস্ট ফাইবার, আর সারফেস ফাইবার নামেই আছে ফাইবার, তার মানে এটা একটা তন্তু। আর কাষ্ঠতন্তু মানেই হচ্ছে তন্তু বা ফাইবারকে বোঝাচ্ছে। তার মানে অবশ্যই আমার চারটাই মানে তিনটেই হবে অ্যান্সার, 4 নাম্বারটা উত্তর। এরপরে দেখো একটা উদ্দীপক আছে। সজীব গ্রামের বাড়ি থেকে ফেরার সময় দেখলো একজন কৃষক পাট থেকে আঁশ সংগ্রহ করছে। উদ্দীপকের সংগৃহীত কোষটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান? যেহেতু আঁশ সংগ্রহ করছে তার মানে এখানে ফাইবার রয়েছে, ঠিক আছে। ফাইবার মানে কি? ফাইবার কোথায় থাকে? স্ক্লেরেনকাইমা যে টিস্যু আছে সেখানে থাকে। তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যু দুইটা অংশ আছে, একটা হচ্ছে ফাইবার, একটা স্ক্লেরাইট। তাহলে আমাদের উত্তর হবে, যেহেতু পাটের আঁশের কথা বলেছে, এইটা বাস্ট ফাইবার মানে স্ক্লেরেনকাইমা টিস্যু। উদ্দীপকের সংগৃহীত টিস্যুটির, অর্থাৎ যে পাটেরা সংগ্রহ করছে বাস্ট ফাইবার, সেটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা টিস্যু। এটার কোষ প্রাচীর লিগনিন যুক্ত হবে। কোষ প্রাচীরের পুরুত্ব অসমান হবে। কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত থাকবে। অ্যান্সার কি হবে? এখানে হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো জিজ্ঞেস করেছে। তাহলে স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ প্রাচীরে তোমার লিগনিন থাকবে, আর হচ্ছে কোষে প্রোটোপ্লাজমটা অনুপস্থিত থাকে। তাহলে অ্যান্সার 1 এবং 3 হবে। তাহলে আজকের ক্লাসে আমরা সরল টিস্যুর যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করলাম। আশা করে অনেক ভালো করে বুঝতে পেরেছো। ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।